এই ক্লাসে আমরা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর এক্সাম ডেটটা হলো 13ই ফেব্রুয়ারি 2025-এর সেকেন্ড শিফটে ম্যাথের উপর যে 20টা কোশ্চেন ছিল ওই 20টা কোশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব। তো যারা এই 2026 সালে এসএসসি জিডি এক্সাম দেবে তাদের ক্ষেত্রে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আর কিছুদিন বাকি আছে, তো তারপরেই শুরু হবে এক্সামটা। তো এই এক্সামে এখন আর বেশি কিছু শেখার কিছু নেই, এখন শুধু প্র্যাকটিস। তো এই ক্লাসটায় যে কটা অঙ্ক কোশ্চেন আছে এগুলো তোমরা প্র্যাকটিস করে নাও। তো প্র্যাকটিস করে কার কটা সঠিক হলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবে না। তো আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো এটা হলো আজকের প্রথম কোশ্চেন। এক সেকেন্ড। তো দেখো এই কোশ্চেনটা কি বলেছে, 0.07 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 0.07 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তো এই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr²। এটাই হলো নিরেট অর্ধগোলক যদি বলা হয়, আর যদি গোলকের বলতো তাহলে 4πr² হতো। তো এবার এইটাকে আমি সূত্রে বসিয়ে, এটা আমাকে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে 3 পায়ের মান বলে দিয়েছে 22/7। আর এখানে দেখো 0.07 মিটারে দেওয়া আছে, এটা মিটারে দেওয়া আছে, আর প্রত্যেকটা অ্যান্সার দেখো সেন্টিমিটারে চেয়েছে। তাহলে তুমি এই 0.07 মিটার 100 সেন্টিমিটার হয় 1 মিটার, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে হবে 7। এটা কি হবে? এটা 7 সেন্টিমিটার হবে এটা। তাহলে এটা কি হবে? এটা 3πr²। আর এর মান তাহলে এখানে কি দাঁড়ালো? আর এর মান দাঁড়ালো 7 সেন্টিমিটার, তাহলে এটা কি 7 × 7 হবে। ক্লিয়ার? এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। একটা 7 কেটে দিলাম, 3 দুগুণে 6, 66, আর 7 গুণ করতে হবে, কত হবে? 462 এত সেন্টিমিটার স্কোয়ার। তো এটাই হলো সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, এটা হলো 2 নম্বর কোশ্চেন। দেখো কি বলেছে, একজন ব্যক্তির মাসিক বেতন 42,000 থেকে বেড়ে 57,000 হয়েছে, তার মাসিক বেতন কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটা বার করতে হবে। তো তো বেতন প্রথমে ছিল কত? প্রথমে ছিল 42,000, 3টে শূন্য, পরে হয়েছে 57,000, 57,000 হয়েছে। তো এর আমরা কি করব? রেশিও নেব, যেহেতু আমাদের এখানে কি বলেছে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে শর্টকাটে করতে হলে আমরা কি করব? এটা রেশিও নেব। রেশিও নিলে তাহলে কি, এর 3টে শূন্য কেটে দিলাম, এর 3টে শূন্য, তাহলে এটা দাঁড়ালো কত? 42:57। তো তাহলে কি, ওর আগে বেতন যদি 42 থাকতো, টাকা ছিল, যদি 42 টাকা ছিল, পরে হয়েছে 57, তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে কত? এখানে এক সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিই। এখানে বৃদ্ধি পেয়েছে কত? 8 আর সাথে 15, 15 বৃদ্ধি পেয়েছে 42-এ, 100ই কত? ক্লিয়ার? তো এবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে 3 দিয়ে, 3 × 5 = 15, 3 × 14, 3 × 14 = 42, তারপরে 2 দিয়ে, এটা 7 আর এটা 50। তো এটা দাঁড়াবে তাহলে কত? 250/7। তো এটা দশমিকে নিয়ে যেতে হবে, তাহলে 3 দিয়ে যাবে প্রথমে, 3 × 7 = 21, তাহলে 40 থাকে, তারপর 5 দিয়ে, 5 × 7 = 35, তারপর পয়েন্ট দিয়ে শূন্য নিতে হবে। তো 35 দিয়ে দেখো একটা অপশান আছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। নেক্সট পরবর্তী কোশ্চেন।
তিন নম্বর কোশ্চেনটা দেখো এবার, এক সেকেন্ড। ৩ নম্বর কোশ্চেনটা কি বলেছে? যদি একটি নির্দিষ্ট অর্থরাশি ২ বছরের একই সুদের হারে সরল সুদ যদি ৪২ টাকা হয় এবং চক্রবৃদ্ধি সুদ যদি ৬৩ টাকা হয়, তাহলে মূল অর্থরাশির পরিমাণ কত? তো এই অঙ্কগুলো খুব সহজে করার জন্য কি করবে? দেখো, সরল সুদের ক্ষেত্রে এখানে ধরো এটা হলো প্রথম মাস, এই প্রথম বছর, আর এটা হলো দ্বিতীয় বছর। তো কালিটা একটু চেঞ্জ করে নিই। সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর একই হারে সুদ, মানে সুদ হয়। প্রথম বছরে যদি 10 টাকা সুদ হয়, দ্বিতীয় বছরও 10 টাকা, তৃতীয় বছরও 10 টাকা, এরকমভাবে হবে। তাহলে 2 বছর মিলিয়ে সরল সুদ হয়েছে 42 টাকা, তাহলে প্রত্যেক বছরে 21 টাকা করে হয়েছে। 21 টাকা, প্রথম বছরে 21 হয়েছে, দ্বিতীয় বছরে 21 টাকা, তাহলে টোটাল 42 টাকা সরল সুদ হয়েছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আবার কি হয়? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আবার এই যে প্রথম বছর যে সুদ হয়েছে 21 টাকা, এর উপরেও আবার সুদ হয়। এর উপরেও তাহলে এখানে দেখো টোটাল হয়েছে এখানে 42 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 63 হয়েছে, অর্থাৎ আরও 21 টাকা বেশি। তাহলে এই 21 টাকা, যে 21 টাকা বেশি, সেটা এই 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 21 টাকার সুদ, এই 21 টাকার সুদ। তো এটা হবে। তাহলে এক সেকেন্ড, তাহলে এই 21 টাকার সুদ হয়েছে 21 টাকা। তাহলে তাহলে এখানে কি সুদের হার কত হবে? একবারে সুদের হার হবে 100%। তো এবার দেখো, এই এই 21 টাকার সুদ হয়েছে 21 টাকা, 21 টাকার সুদ হয়েছে 21 টাকা, তাহলে 100ই কত? তাহলে কাটাকাটি যাবে, মানে কি সুদের হার হচ্ছে 100%। এখানে সুদের হার হচ্ছে 100%। ক্লিয়ার? সুদের হার 100%। তাহলে এইখানে ধরো আসল ধরো পি টাকার 100%, পি টাকার 100% মানে কত? 100/100, অর্থাৎ 1 ইকুয়াল টু 21। তাহলে পির মান কত হবে? পির মান হবে 21। তাহলে এখানে আসল কত? আসল 21 টাকা। ক্লিয়ার? এরকমভাবে করতে হবে এটা। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো। দেখো এবার 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে? 4, 12 আর 20-র চতুর্থ সমানুপাতি বার করো। তো এটা চতুর্থ সমানুপাতি, এটা কেমন হবে? এটা 4:12 20:20, এই চতুর্থ সমানুপাতি যেটা হবে সেটা এখানে হবে, এটা বার করতে হবে। তো এর নিয়ম কি? এর নিয়ম হলো, এক সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করে নিই। এই দুটো সংখ্যার গুণফল আর এই দুটো সংখ্যার গুণফল এক হবে, অর্থাৎ প্রথম আর চতুর্থ সংখ্যার গুণফল ইকুয়াল টু দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল। তো এখানে তাহলে কি, এখানে 12 × 20, একে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে এই চতুর্থ সংখ্যাটা পেয়ে যাবো একবারে। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 3। তাহলে এটা কত হবে? 60। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা দেখো এবার কি বলেছে। স্রোতের গতিবেগ 9 কিলোমিটার/আওয়ার, একটি নৌকা স্রোতের অনুকূলে 28 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 20 কিলোমিটার যেতে মোট 8 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ কত, সেটা বার করতে হবে। দেখো, এই অঙ্কটা প্রথমে আমি বেসিক নিয়মে করাচ্ছি, এছাড়া এটা অপশান টেস্ট করলে সব থেকে তাড়াতাড়ি হবে। তো দেখো এখানে বেসিক নিয়মে কিভাবে করবো এটা বলেছে। স্রোতের অনুকূলে যায়, যখন ডাউন স্ট্রিমে যায় তাহলে কি হবে? অনুকূলে যায় কত? 28 কিলোমিটার। তো 28 কিলোমিটার। তো এখানে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত। নৌকার গতিবেগ তো আমরা জানি না, ওটা আমরা ধরলাম বি। আর স্রোতের গতিবেগ এখানে দেওয়া আছে 9 কিলোমিটার। তাহলে যখন অনুকূলে যাবে তখন স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ যোগ হবে। নৌকার গতিবেগ আমরা বি ধরলাম, বি প্লাস 9। 9 হলো কি স্রোতের গতিবেগ, এই একটা টাইম লাগলো। আর স্রোতের প্রতিকূলে গিয়েছে 20 কিলোমিটার, এই 20 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? গতিবেগ দিয়ে ভাগ করতে হবে। এই এবার স্রোতের প্রতিকূলে গেলে কি হবে? b-9 হবে। তো এই যে টোটাল টাইম লেগেছে, এই টোটাল টাইম লেগেছে এখানে কত? 8 ঘন্টা। 8 ঘন্টা টাইম লেগেছে। তো এবার দেখো এখানে এখানে 4 দিয়ে দেখো কাটা যাবে উপরে, 4 দোকানে 8,
4 5 20 আর এটা 4 7 28। ক্লিয়ার? এবার এইখানটা এবার আর কিছু না করে এখানে দেখো অপশানগুলো বসিয়ে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই 12কে যদি আমি বসাই তাহলে নিচে 12, উপরে 7 আর নিচে তাহলে কত হবে 12, আর 12 আর 9 কত হয় 21, প্লাস এখানে 5, 12 মাইনাস 9 অর্থাৎ 3, 12 মাইনাস 3 হ্যাঁ 3 সমান 2। তো এটা কি হবে, এটা 3, 1-এর 3, তাহলে কত হবে নিচে 3, তাহলে 1 আর 6, তাহলে কি হবে 3 দুগুণে 6, 2 মিলে যাচ্ছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এরকম ভাবে করতে হবে এটা। ক্লিয়ার? নেক্সট, পুরোপুরি সমাধান করার দরকার নেই, এরকম যখন চলে আসবে অপশান বসিয়ে দিলে অ্যান্সার বের করা যাবে। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখো এবার কি বলেছে। আনোয়ার, অমিত ও গোপালের গড় ওজন হলো 46 কেজি। তাহলে তিনজনের গড় ওজন কত এখানে দেওয়া আছে, তিনজনের গড় ওজন আছে 46 কেজি। আনোয়ার ও অমিতের গড় ওজন দেওয়া আছে 39 কেজি, আর অমিত আর গোপালের গড় ওজন দেওয়া আছে 44 কেজি। তাহলে অমিতের ওজন কত সেটা বার করতে হবে। এই টাইপের অঙ্ক প্রত্যেক শিফটে এসছে। তাহলে তিনজনের টোটাল ওজনটা আমরা বার করে নেব। তিনজনের গড় ওজন হচ্ছে 46, তাহলে টোটাল কত 46 ইন্টু 3, 318 8, হাতে থাকে 1, 138, 138 হলো তিনজনের টোটাল ওজন। এর মধ্যে আনোয়ার আর অমিতের গড় ওজন বলেছে 39 কেজি, তাহলে এদের টোটাল ওজন কত দুজনের 39 ইন্টু 2 সমান 78। আর অমিত আর গোপালের গড় ওজন কত 44, তাহলে এদের টোটাল ওজন কত 44 ইন্টু 2, 44 ইন্টু 2 সমান 88। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে অমিত এখানেও আছে আবার এখানেও আছে, অর্থাৎ অমিতের ওজনটা ডবল ধরা হয়েছে এখানে, এখানে আর কি চার জনার টোটাল হয়ে গেছে, অর্থাৎ অমিতের ওজনটা দুবার ধরে আর আনোয়ার আর গোপালের ওজন ধরা হয়েছে। তাহলে একটা ওজন অমিতের বাদ দিলেই, হ্যাঁ আমরা একটা ওজন বাদ দিলেই আমরা এদের তিনজনের ওজন পেয়ে যাব। তাহলে কি অমিতের এখানে যোগ করলে কত হবে, এটা 16 6, হাতে থেকে 1, 16, 166। তাহলে কি এইবার এই 166 থেকে 138 বিয়োগ করলে যেটা হবে সেটাই হলো অমিতের ওজন। তাহলে এটা কত 8 আর 8 16, হাতে থাকে 1, তাহলে 4 2 28। তাহলে কি এই 28কে ডবল ধরা হয়েছে, 28কে ডবল ধরে এই ওজনটা 166 করা হয়েছে। তাহলে এখানে অমিতের ওজন কত 28 কেজি, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনটা দেখো আবার কি বলেছে। একজন মুদি ব্যবসায়ী 165 প্রতি কেজি এবং 285 প্রতি কেজি দরে চাল বিক্রি করে মেশালে তিনি 195 প্রতি কেজি দামের মিশ্রণ পাবেন, কোন অনুপাতে মেশাতে হবে। তো এটা অ্যালিগেশন মেথড ইউজ করতে হবে। তাহলে এখানে একদিকে 165 আর একদিকে 285, এই দুই প্রকারে মিশিয়ে 195 কেজি 95 প্রতি কেজি করেছে। তাহলে এদের যে রেশিও হবে সেটা কি করে বার করব, দেখো 200, এখানে 285 থেকে 195 বিয়োগ করতে হবে 5, তাহলে এখানে কত হবে 90 ইস্টু, তো এইখানে এটা তো এটা হয়ে গেল। তাহলে এবার এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এখানে বড়কে 195 বড়, 195 থেকে 165 বিয়োগ করতে হবে, থাকবে কত 30। তাহলে এটা কাটাকাটি করলে একবারে 1 আর এদিকে 3, অর্থাৎ 3:1, অর্থাৎ 3:1 অনুপাতে মেশাতে হবে, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 8 নম্বর কোশ্চেনটা দেখো, এই টাইপের কোশ্চেন দেখো খুবই সোজা। কি বলেছে এখানে এই 8%টাকে কাজে লাগাতে হবে। 8%, এই অঙ্ক যখনই আসবে এই নিয়মই করবে। 8% মানে আমরা কি বুঝি, আমি একে ভেঙে দেখাচ্ছি। 8/100, 4 দিয়ে 2 আর এটা 25, তাহলে কত
2/25, 4% মানে 1/25, 8% মানে 2/25। তো এখানে কি, তাহলে যদি 25 টাকা সুদ হয়, আর সুদে আসলে 2 টাকা সুদে আসলে 27 টাকা হবে। এবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে একজন 25 টাকা পাবে, একজনের মানে একজনের আসল 25 টাকা হবে, আর একজনের 27 টাকা, 27, অর্থাৎ 25 আর 27 হবে। তো এবার এখানে দেখো, যার টাকাটা বেশি বছর ধরে খেটেছে তার আসল হবে 25 টাকা, আর যার টাকাটা কম বছর ধরে খেটেছে তার তার আসল হবে 27 টাকাটা। ঠিক আছে? তো এখানে দেখো কার যথাক্রমে 19 বছর, 20 বছর। আহ, এখানে কি বলেছে, শান এবং পীযূষ, শানের 19 বছর খেটেছে আর পীযূষের 20 বছর। ঠিক আছে? তাহলে এখানে কি চেয়েছে, ঋষি শানকে কতটা পরিমাণ টাকা দিচ্ছে, শানকে শানকে কত টাকা দিয়েছিল। শানের কোনটা হবে, এখানে শানের হবে এই 25, এই যে টোটাল কত 52। তাহলে এখানে টোটাল টাকা এখানে আবার দেওয়া আছে কত, 1612, 1612 এই 52-র মান আমাকে এখানে জানতে চেয়েছে যে ঋষি শানকে কত টাকা দিয়েছিল। শানের টাকাটা দেখো, শানের টাকাটা কেটেছে 20 বছর, শানের টাকাটা কেটেছে 20 বছর, আর শানের টাকাটা 20 বছর কেটেছে, আর পীযূষের, এক সেকেন্ড, একটু ভুল হয়ে যাচ্ছে। কি বলেছে, তিনি অর্থাৎ তার ছেলে শান এবং পীযূষের মধ্যে ভাগ করে দেন, তাদের বার্ষিক যথাক্রমে 19 এবং 20 বছর পরে শান এবং পীযূষ একই পরিমাণ। শানের টাকাটা 19 বছর কেটেছে, এক সেকেন্ড, হ্যাঁ শানের টাকাটা 19 বছর কেটেছে। দেখো, শানের টাকাটা যদি 19 বছর খাটে, তাহলে অর্থাৎ কম বছরটা কেটেছে, তাহলে এই শানের টাকাটা হবে 27, আসলের উল্টোটা হবে, অর্থাৎ সময়ের উল্টোটা হবে আসলের। সময়ের যে অনুপাত, এখানে সময়ের অনুপাত কত, 19:20, আর এটা হলো টাইমের অনুপাত, তাহলে আসলের অনুপাতটা উল্টোটা হবে 20:19, অর্থাৎ বেশি, এই টাইমের এই আসলের ক্ষেত্রে এইখানে যেটা বেশি সেটা হবে শান, অর্থাৎ 27। যদি শান 27 টাকা পায়, আর ঋষি পাবে কত, এই ঋষি বলছি পীযূষ পাবে কত, 25 টাকা। তো এটা কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে 52 দিয়ে দেখো, একবারে কাটবো, 52 দিয়ে, তিন, 3 দিয়ে, 3 দোকানে 6, 156, 3 দিয়ে 100, 3 দোকানে 6 আর 15, 156, তাহলে 52, 27 দিয়ে একবারে, 27 একে 7, 7 থেকে 2, 81, 2 83, 837, 837 হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, এই টাইপের অঙ্ক আমি অনেক করিয়েছি। ঠিক আছে, যদি কেউ কোথাও না বুঝতে পারো কমেন্টস করে জানাবে, আমি তাকে আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। নেক্সট, তুষার 150টি চেয়ার বিক্রি করেছে, 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। এখানে বলতে দেখো, বলছে বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তাহলে এখানে এই 150টাকে আমরা বিক্রয় মূল্য ভাববো, 150 এটা বিক্রয় মূল্য ভাববো। এবার এখানে যদি বলতো 50টি চেয়ারের ক্রয় মূল্যের সমান লাভ করেছে, তাহলে এই 150টাকে ক্রয় মূল্য ধরতে হতো, আর এখানে লাভ বা প্রফিট এখানে কত, 50। তাহলে একটা জিনিস তুমি 150 টাকা বেচে 50 টাকা লাভ করেছো, তাহলে তুমি কিনেছিলে কত টাকা, কিনেছিলে নিশ্চয় 100 টাকা দিয়ে। তাহলে এখানে তার শতকরা লাভ কত পার্সেন্টেজ, তাহলে কি এখানে আসল কত, এই আসল বলছি, হ্যাঁ কিনেছে, ক্রয় মূল্য কত 100, লাভ হয়েছে 50 টাকা, এবারে 100 কত একবারে জানতে চেয়েছে, তো সেই কেটে যাবে, তো 50% হবে তার লাভের পার্সেন্টেজ। তো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 10-এরটা করো এবার। 10-এরটা করো। কি বলেছে, কোন বৃহত্তম সংখ্যা এত এতকে ভাগ করলে ভাগশেষে 15 থাকবে। তো এই ক্ষেত্রে কি হবে, এই 1163 থেকে 15 বিয়োগ করে দিতে হবে, কত হবে,
15, 5 আর কয়ে 13, এক সেকেন্ড, 5 আর 8 13, হাতে থেকে 1, তাহলে 2, 4, তাহলে এটা কত হবে 1148, আর এ থেকে 82 বিয়োগ করলে কত হবে 2, 8 আর 3 11, হাতে থেকে 1 থেকে 1, তাহলে এটা কত 2132। তো এদের কি বলতে বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে, তাহলে এটা কি এদের দুজনের গসাগু বার করতে হয়, নিয়ম হলো। কিন্তু এটা আরো শর্টকাটে খুব তাড়াতাড়ি করা যাবে, কি করতে হবে এদের দুজনের পার্থক্য নিতে হবে। তাহলে এই 2132 থেকে 1148 বিয়োগ করলে কত হবে, ডিফারেন্স মেথড ইউজ করতে হবে, তাহলে সব থেকে সোজা হবে। কত হবে এটা, 8 আর 4 12, হাতে থেকে 1, 5 আর 8 13, 5 আর 8 13, হাতে থেকে 1, হাতে থেকে 1, তাহলে 2, 2 আর 9, 9, 2 আর 9 11, হাতে থেকে 1, তাহলে 984। তাহলে এবার এই যে অ্যান্সারটা হবে সেটা হয় 984 হবে, নয় 984-র কোনো গুণনীয়ক হবে। দেখো এখানে এই অপশানগুলোর মধ্যে 164-কে তুমি যদি 6 দিয়ে গুণ করো, 164-কে 6 দিয়ে গুণ করলে কত হয়, 424-এর 4, হাতে থেকে 2, 636 38-এর 8, হাত থেকে 3, 6-কে 9, 984। তাহলে এখানে কি এই 164টাই একমাত্র 984-র গুণনীয়ক বা উৎপাদক। তো এই 164 দিয়ে এই 984-কে ভাগ করা যায়, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে 164 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 240 মিটার লম্বা একটি ট্রেন 88 কিলোমিটার/আওয়ার বেগে ছুটে চলেছে, একই দিকে 16 কিলোমিটার/আওয়ার বেগে ছুটে চলা একজন মানুষকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে। ট্রেনটি একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেনটা শুধু তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা, এই নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে তার সময় লাগবে কত। এই এবার বলেছে দুটো ট্রেনটা আর মানুষটা একই দিকে যাচ্ছে, তাহলে এদের কি রিলেটিভ স্পিড বার করতে হবে। এদের যেহেতু এরা একই দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড এদের কি হবে, এদের যোগ হবে, বিয়োগ হবে। একই দিকে যাচ্ছে, তাহলে এটা কি বিয়োগ হবে, 88 থেকে 16 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 88 দিকে 16 বিয়োগ করলে কত হয় 72। তাহলে এবার এইখানে দেখো এই 72টা হচ্ছে কি কিলোমিটার/আওয়ারে, কিন্তু অ্যান্সার চেয়েছে সব কি সেকেন্ডে আছে। তাহলে কি করব আমরা, এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যাব, তাহলে এটাকে 5/18 দিয়ে গুণ করব। এখানে একবারে 18 হয়, একবারে 18টাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে 18 দিয়ে, এক সেকেন্ড, 4, 4 দিয়ে 60, 5 দিয়ে 12, 5 12 60, তাহলে 12 হবে সঠিক অ্যান্সার, 12 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে এবার। বলেছে পরপর 3 মাসে জ্বালানির দাম 40%, 30% এবং 10% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে তা 40% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ মাসে জ্বালানির দাম এটি মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা বলতে হবে। কি করে 40% মানে কত আমরা জানি, 40% মানে 2/5, অর্থাৎ 5 যদি দাম থাকে তাহলে 2 কমে তাহলে দাম হবে কত 3, সেম 3/10, 10, 10 থেকে 3 কমে কত হবে 7, আর 1-এর 10, 10 থেকে 1 কমে 9, আর এখানে 2, 2/5, অর্থাৎ 5 এখানে দিয়ে চতুর্থ মাসে কি হয়েছে দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে এই 20% মানে আমরা কি জানি 2/5, অর্থাৎ 5 যদি দাম থাকে 2 বেড়ে 5 যদি দাম থাকে 2 বেড়ে কত হবে 7, ঠিক আছে 7। তো এবার এটাকে গুণ করে দিতে হবে, তার আগে যদি কাটাকাটি যায়, কোথাও কাটাকাটি যায়, কাটাকাটি করে নিতে হবে। এখানে কোথাও কাটাকাটি যাবে না সেরকম, তাহলে 5×5 = 2500 হবে, এইদিকে 2500, আর এটা গুণ করতে হবে 3×7 হ্যাঁ 3×7 = 21, 21, 7×9 = 63, তাহলে 63 আর 21 গুণ করি,
তিন আক্ষে তিন, তিন আক্ষে তিন, তিন দুখানে ছয়, ছয় আছে 12 2 হাতে থেকে 1, 6 দুখানে 12 একে 13, তাহলে 1323 হবে। অর্থাৎ 2500 যদি প্রথমে দাম থাকে, পরে কমেছে, কমে 1323 হয়েছে। তাহলে কত কমেছে এখানে দেখো, কত কমেছে, এখান থেকে বিয়োগ করতে হবে। তাহলে 3 আর কয়ে 7, 7 10, হাতে থেকে 1, 3 আর 7 10, হাতে থেকে 1, তাহলে 4 1 1170, 1177 কমেছে 2500 থেকে, তাহলে 100 কত। তো এবার ক্যালকুলেশন করলে এটা অ্যান্সার হয়ে যাবে। দুটো শূন্য কেটে দিলাম, এর দুটো শূন্য কেটে দিলাম, 1 সেকেন্ড। এটা শূন্য না কেটে 25 দিয়ে যদি কাটি, এটা 4 হবে, 25 দিয়ে এটা 100 হবে, ঠিক আছে। তাহলে এবার কি করব, এর নিচে 100 আমরা রেখেই দেবো, সুবিধা হবে। তো 4 দিয়ে যদি আমরা গুণ করি, 4 7 28 8, হাত থেকে 2, 4 7 28 আর 2 30, শূন্য হাত থেকে 3, 4 একে 4 7, 4 একে 4, তাহলে এটা হবে। তো এটা কি 47, তাহলে কি 2 ঘর আগে দশমিক হবে, 47.08 এত পার্সেন্ট, এটা হবে সঠিক অ্যান্সার। 47.08, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি পার্কের পরিধি বরাবর 4 জন লোক চলাচল করছে, তার মধ্যে যথাক্রমে তুমি এটা আবেদন করে, তবে কত ঘন্টা পরে তারা আবার শুরুর জায়গায় মিলিত হবে। কত ঘন্টা পরে, এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে দেখো সবগুলো দেওয়া আছে মিনিটে, কিন্তু কত ঘন্টা পরে মিলিত হবে সেটা জানতে চেয়েছে, এককটা কিন্তু আলাদা। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 6 8 10 আর 14 লসাগু বার করতে হবে। তো লসাগু বার করার, এখানে দেখো অনেক নিয়মেই করা যায় লসাগু। তো এখানে কি করবো, 6কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, তারপরে 8কে আমরা 2 এর কিউব লিখতে পারি, তারপরে 10কে 2 ইন্টু 5 লিখতে পারি। 1 সেকেন্ড, এটা লিখে দিয়ে গেল 6, তারপরে 8 10, 2 ইন্টু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। আর 14কে আমরা লিখতে পারি 2 ইন্টু 7। এবার দেখো এই উৎপাদকগুলোর এখানে ক্ষেত্রে প্রথমে সব থেকে ছোট কি 2, এর সব থেকে বড় পাওয়ার কি আছে 3, সব থেকে বড় পাওয়ারগুলো নিতে হবে। তা 3 এর সব থেকে বড় পাওয়ার 1ই আছে, 3ই, 3, তারপরে 5, তারপরে 7। এবার এগুলো গুণ করে দিতে হবে। 2 টু দি পাওয়ার কিউব মানে 8, 3 8 24, 5 24 120, 7 12 84, 840, তাহলে 840 মিনিট পর তারা আবার মিলিত হবে, কিন্তু এখানে অ্যান্সার চেয়েছে কি ঘন্টায়, তাহলে এই 840কে আমাদের ঘন্টায় নিয়ে যেতে হবে। 840/8, তাহলে 6 1 6, 4 6 24, তাহলে 14 হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 14 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 5 10 49 28 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কি। তো এটা বার করতে হলে কি এদের লসাগু বার করতে হবে, এটা হলো বেসিক নিয়ম, কিন্তু লসাগু টাসাগু না বার করেই আমরা দেখে অ্যান্সার করে দিতে পারবো। দেখো এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, যেটা এই 4টে অপশনের মধ্যে তো অ্যান্সার আছে, আবার যেটা অ্যান্সার হবে সেটা অবশ্যই 5 দিয়েও ভাগ যাবে, 10 দিয়ে যাবে, 49 দিয়ে যাবে, 28 দিয়ে যাবে। তাহলে এখানে দেখো এই 10 দিয়ে তো যাবে, তাহলে 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, শেষে একটা শূন্য থাকতে হবে। তাহলে শেষে দেখো এর কোনো শূন্য নেই, তাহলে এটা যাবে না, তাহলে এই 3টের মধ্যে অ্যান্সার হবে। তারপরে আবার কি, তারপরে আবার কি, এই দেখো 7 7 49,
তার মানে কি, যে সংখ্যা 49 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা নিশ্চয়ই 7 দিয়ে যাবে। 7 দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগ, দেখো এইগুলো একটাও যাবে না, একমাত্র এটাই যাবে 7 দিয়ে ভাগ, তাহলে এটাই হবে অ্যান্সার। 7 একে 7, 4 7 7, 28। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 126 গুণ, যদি এদের গসাগু 7 এবং সংখ্যা দুটির পার্থক্য এদের গসাগুর 5 গুণ হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল কত সেটা বার করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটাই কনসেপ্ট মনে রাখতে হবে, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল। ক্লিয়ার? তো এখানে কি বলেছে, বলেছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 126 গুণ। তাহলে যদি এখানে গসাগু, যদি এখানে আমরা লসাগুকে এল ধরবো আর গসাগুকে এইচ ধরবো, তাহলে তাহলে গসাগু লসাগু হবে গসাগুর 126 গুণ, তাহলে একে 126 দিয়ে গুণ করলে তবে এরা দুটো সমান হবে। তো আর এখানে আমাদের গসাগু তো এখানে দেওয়া আছে কত, গসাগু 7, তাহলে আমরা এখান থেকে আমরা লসাগু বের করে নেব, তাহলে 7 ইন্টু 126, এটাই হবে আমাদের লসাগু। তো এবার কি বলেছে এখানে দেখো, আর এইগুলো আমার পড়ার কোনো দরকার নেই। এখানে কি বলেছে, সে তাহলে সংখ্যা দুটির গুণফল কত, তাহলে আমরা লসাগু তো পেয়ে গেলাম, এটা লসাগু, এখানে লসাগু কোনটা, এটা লসাগু, আর গসাগু তো এখানে দেওয়া আছে 7, তাহলে এবার আমরা সংখ্যা দুটির গুণফল কি, আমরা জানি সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফল। তাহলে লসাগু কি 7 ইন্টু 126 আর ইন্টু গসাগু, তো এটা গুণ করলে যেটা হবে সেটাই সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো এ দুটো গুণ করলে 7 7টা 49, 49 আর 126, 49 আর 126 গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এখানে কিছু নেই, শূন্য দিয়ে নিতে হবে। 6 9 54, 4 হাত থেকে 5, 4 4 24, 29 আর 18, 29 আর 18 37, 37 আর 47 7, হ্যাঁ, তাহলে লাস্টে 74 হবে, লাস্টে 74, দেখো এটাই আছে, তো এটাই হবে সঠিক অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে এবার। দেখো 16 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এক জোড়া পণ্য, এখানে এটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু একটা পণ্যর কথা বলিনি, এক জোড়া মানে দুটো পণ্য 20% ছাড় সহ 1820 টাকায় কেনা হয়েছে, প্রতিটি পণ্যের মুদ্রিত মূল্য তাহলে কি ছিল। এখানে দেখো 20% মানে কি, 1/5, তাহলে 5 টাকা, 1/5, 20% মানে 1/5, অর্থাৎ 5 টাকা যদি দাম থাকে 1 টাকা ছাড় দিয়ে 4 টাকায় বিক্রি করবে এরকম। তাহলে এখানে বিক্রি করেছে কত, 1820, অর্থাৎ 4-এর মান এটা, তাহলে মুদ্রিত মূল্য অর্থাৎ এই 5 টাকার মান জানতে চেয়েছে, মুদ্রিত মূল্য। তো এটা কি, এটা হলো দুটো দ্রব্যের মুদ্রিত মূল্য বার হবে। তো দেখো এখানে যেহেতু বলেছে এক জোড়া, তো আমাকে এখানে কিন্তু চেয়েছে একটি পণ্যের, একটি, তাহলে এটা কি 2 দিয়ে ভাগ করে দিতে হবে এটাকে, তাহলে ভাগ 2, ক্লিয়ার। এবার 4 দোকানে যাবে না, এই তো 4 দিয়ে যাবে, 4 4 16 যাবে, 4 দিয়ে, 4 দিয়ে কাটাকাটি করি, 4 4 16, 4 5 20, 4 5 20, তো এটা দেখো নিচে 2 থাকবে, 5 5 25-এর 5, হাত থেকে 2, 5 5 25 আর 2 27-এর 7, হাত থেকে 2, 20 আর 2 22, এটাকে দশমিকে পরিণত করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 11 দোকানে 22, 3 দোকানে 6, 7 দোকানে 14, 1137 পয়েন্ট সামথিং হবে, তো এটাই হবে সঠিক অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। নেক্সট 17 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এ বি আর সি আলাদাভাবে কাজ করলে তারা সবাই একসাথে কাজ করলে, তো এই ক্ষেত্রে কি কাজ করা, এদের যে একদিনে কাজ করার ক্ষমতা বা এফিসিয়েন্সি, তার যে রেশিও সেই অনুপাতেই তারা কি
তারা উপার্জন করবে। তাহলে আমরা কি তা এদের একদিনে কাজ করার ক্ষমতা বা এফিসিয়েন্সি, কাজের এফিসিয়েন্সিটা বার করব। তো এখানে দেখো কত দিনে করতে পারে? পারে 5 দিনে, বি পারে কত দিনে? 8, সি পারে 6 দিনে। তো এবার কি করব? এদের লসাগু বার করব। লসাগু কত হবে এটা? 6 8টা 48, 120। 120 দিয়ে যাবে, 120 হবে, 120। তো এটা হবে 24, আর এটা 15, আর এটা 20। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছ যে এর একদিনে কাজ করার ক্ষমতা যদি 24, বির 15, আর এর 20, তাহলে এদের একটি কাজ করার এফিসিয়েন্সি বা এফিসিয়েন্সির যে রেশিও সেটা কি 24 এ, বি আর সি, এদের কাজ করা এফিসিয়েন্সি রেশিও কি 24:15:20। তো এই অনুপাতেই এই যে টোটাল টাকা উপার্জন করেছে এটাই এরা ভাগ ভাগ পাবে। তাহলে এখান থেকে কি বোঝায়? যদি 24 টাকা পায়, বি পাবে 15 টাকা, আর সি পাবে 20 টাকা। তাহলে এখানে টোটাল টাকা কত? 35, 35, 39, 59 টাকা। তাহলে এখানে 22,774, এটা 59 টাকার মান। তো এবার এখানে আমাকে জানতে চেয়েছে বি আর সি যে উপার্জনের পার্থক্য সেটা জানতে চেয়েছে। বি আর সি, এর এখানে পার্থক্য কত? এখানে 5 পার্থক্য। তাহলে কি এই 5-এর মান জানতে চেয়েছে, 5-এর মান জানতে চেয়েছে। তো এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা, তাহলে এটা একটু চেঞ্জ করে নিই। কাটাকাটি করলে এটা দিয়ে ভাগ করলে এটা 386 হবে, 386 দিয়ে এটা যাবে। তো এটাই 386 আর 5 গুণ করলে কথায় 1930। তো এটা হবে সঠিক অ্যান্সার। তো তোমরা এটা ভাগ করে দেখে নিতে পারো। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একজন দোকানদার 500-তে একটি পণ্য কিনেছে, তাকে 24% লাভ করতে হলে কত দামে তা বিক্রি করতে হবে? তো একটা জিনিস যদি কেউ 100 টাকায় কেনে, 24 টাকা লাভ করতে হলে তাকে বেচতে হবে কত? 124 টাকায়। 124 টাকা 24% লাভ করতে কত দামে বিক্রি করতে হবে? তাহলে কিনেছে কত? 500, 500-তে, তাহলে এর 5 গুণ হয়েছে, তাহলে এরও 5 গুণ হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে 20, হাত থেকে 2, 10 আর 2 12, 2 হাত থেকে 1, তাহলে 620। তাহলে তাকে 620 টাকা বেচতে হবে, কিচ্ছু করার দরকার নেই। নেক্সট 19 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 80 জন শ্রমিক 100 দিনে একটি ফুটপাত তৈরি করতে পারে। কাজটি 25 দিনে শেষ করতে হলে আরো কতজন অতিরিক্ত, এখানে এইটা মাথায় রাখবে, আরো কতজন অতিরিক্ত শ্রমিককে নিয়োগ করতে হবে সেটা বার করতে বলেছে। তো এই ক্ষেত্রে অঙ্কগুলো কি করব আমরা জানি কি দিন বা এখানে যে সময় আছে, সময়ের যে রেশিও হবে, অনুপাত হবে, তার সঙ্গে এই জন বা শ্রমিকের যে রেশিও তার উল্টোটা হবে। তাহলে এখানে দেখো দিন বা ডের যে অনুপাত সেটা এখানে দেওয়া আছে, দেখো দুটোই দেওয়া আছে। এখানে প্রথমে লেগেছে 100 দিন, 100, আর দ্বিতীয় ক্ষেত্রে লাগবে কত বলেছে? 25 দিন। তাহলে এর যে রেশিও পাবো কত? 4:1, 4:1। তাহলে এই যে লেবার বা শ্রমিকের জন, লেবারের অনুপাত কি হবে? তার উল্টোটা হবে, 1:4। তো এখানে কি বলেছে? প্রথম ক্ষেত্রে এখানে কতজন? 80 জন শ্রমিক ছিল, তার মানে কি একের মান হচ্ছে, 1 সেকেন্ড তাহলে এটা চেঞ্জ করে নিই। এই একের মান হলো 80, একের মান 80, তাহলে 4-এর মান কত হবে? 4 × 32, 320। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তাকে 320 জন শ্রমিককে নিয়োগ করতে হবে।
কিন্তু অ্যান্সার দেখো কোথাও 320 নেই। কেন নেই? কারণ এখানে বলেছে কতজন অতিরিক্ত শ্রমিককে নিয়োগ করতে হবে। প্রথমে তো শ্রমিক 80 জন ছিল, তাহলে অতিরিক্ত কতজনকে নিয়োগ করা হয়েছে? 320 মাইনাস 80 সমান কত? 240। তো এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এটা হলো আজকের লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। অভিন্ন বার্ষিক সরল সুদের হারে বিজয় 5,400 এবং মোহন 9,400 তে বিনিয়োগ করে। মোহন যদি 6 বছর পরে বিজয়ের থেকে 600 বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তো সুদের হার বার করতে বলেছে, কিন্তু এখানে দেখো এখান থেকে আমরা কোথাও আসল নেই, আসলের পার্থক্য আছে, সুদের পার্থক্য আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? সুদের পার্থক্যকে সুদ ধরবো, আসলের পার্থক্যকে আমরা আসল ধরবো। আর সময় তো এখানে দেওয়াই আছে বছর, 6 বছর, তাহলে সুদের হার পেয়ে যাব। তা সুদের হার ইকুয়াল টু কি? সুদ ইন্টু 100, সুদ ইন্টু 100 বাই বাকি যে দুটো আছে, অর্থাৎ এখানে কত? 5,400 আর 9,400, এখানে আসলের পার্থক্য কত? 4,000, আর এখানে সময় 6 বছর। তো এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো 3টে শূন্য কেটে দিলাম, 1টা 2টো 3টে, 6 দিয়ে 10, তাহলে এটা 2, হ্যাঁ 2 আর এটা 5, 5/2 সমান কত? 2.5, আড়াই। তো এটা হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তার ফলে এরকম ক্লাস আমি যখন নিয়ে আসবো তোমরা সবার আগে দেখতে পারবে। তো ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।